আসসালামু আলাইকুম মেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা তোমাদের সিলেবাসের 3 নাম্বার টপিক্সের মলিকুলার মার্কার্স, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা পড়ব পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেটাকে সংক্ষেপে পিসিআর বলা হয়। তো আমরা আসো দেখি যে পিসিআর কাকে বলে। পিসিআর হচ্ছে কোনো জানা ডিএনএ সিকোয়েন্সকে, অর্থাৎ কোনো জানা ডিএনএ সিকোয়েন্সের ক্ষুদ্রতম অংশকে যখন পলিমারেজ এনজাইমের সাহায্যে বিবর্ধিত করে মিলিয়নস অফ কপি তৈরি করা হয়, তখন সেটাকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলে। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। হ্যাঁ, চেইন রিঅ্যাকশন তার মানে এই রিঅ্যাকশনটা বহুবার অনেকবার হয়। অনেকবার হওয়ার ফলে কি হয়, এই যে ডিএনএ সিকোয়েন্সটা আছে তার ক্ষুদ্রতম অংশটা সেটা বহু গুণে কপি তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআরে কি করা হয়, এখানে ইনভিট্রো কন্ডিশনে কোনো জীবিত কোষ ছাড়াই কোনো নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সের ক্লোন করা সম্ভব। এখন ইনভিট্রো কন্ডিশনটা আসলে কি? ইনভিট্রো কন্ডিশন বলতে বোঝায় যে এখানে কোনো জীবিত কোষের দরকার হয় না। ঠিক আছে, পিসিআরটা আমরা কোষের বাহিরেই ইনভিট্রো কন্ডিশনে করতে পারি। আচ্ছা, এটা 1971 সালে ক্লিপে এবং তার সহকর্মীরা এটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। তার অনেক বছর পরে 1984 সালে ক্যারি মুলিস তিনি সর্বপ্রথম কাঙ্ক্ষিত যে ডিএনএ সিকোয়েন্স এর মাল্টিপল কপি তৈরির জন্য পিসিআর কৌশলটাকে বর্ণনা করেন এবং এই আবিষ্কারের জন্য তাকে নোবেল পুরস্কার, তাকে না তাদেরকে, হ্যাঁ তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ঠিক আছে, আচ্ছা তোমরা জানো কি না আমি জানি না, সে কারণে তোমাদেরকে বলি। যখন এই যে এরকম থাকবে অ্যাটল, হ্যাঁ ETAL, অ্যাটল, এইটা মানে হচ্ছে যে কোওয়ার্কার্স, অর্থাৎ ক্লিপে হচ্ছে তিনি হচ্ছেন লিডার, মূল সায়েন্টিস্ট, হ্যাঁ তার আন্ডারে আরও অনেকে কাজ করেন, বা তারা কয়েকজন মিলে একটা দল, হ্যাঁ একটা গ্রুপ। অ্যাটল দিয়ে সহকর্মী বোঝায়, অর্থাৎ ক্লিপে তার সাথে তার সহকর্মীরা মিলে কাজ করেন, তখন সেটাকে অ্যাটল হিসাবে লেখা হয়। অনেক সায়েন্টিস্ট সবার নাম একসাথে মেনশন না করে দলের যিনি প্রধান তার নামটা দিয়ে সেটাকে অ্যাটল দিয়ে মেনশন করা হয়। এটা তোমরা যদি না জেনে থাকো সেই কারণে বললাম, হয়তো বা তোমরা জানবে সবাই, কারণ 4th ইয়ারে উঠে গেছো, নিশ্চয়ই এগুলো জেনে গেছো এর মধ্যে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলছিলাম যে 1984 সালে মুলিস কি করেছেন, যে ডিএনএ সিকোয়েন্সের মাল্টিপল কপি তৈরির জন্য পিসিআর কৌশলটাকে বর্ণনা করেন এবং এটা একটা যুগান্তকারী আবিষ্কার। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য সায়েন্স নামে একটি জার্নাল এই 1984 সালকে এক যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্যের বছর হিসাবে ঘোষণা দেয়। সায়েন্স কিন্তু একটা খুবই হাইলি রেপুটেড জার্নাল, হ্যাঁ অনেক, এবং এর ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি। আচ্ছা, এরপরে এখানে আরও আছে যে ডিএনএ আমাদের যে পিসিআর, এই পিসিআরে আমরা একটা পলিমারেজ এনজাইম ব্যবহার করি, সেটাকে বলে ট্যাগ ডিএনএ পলিমারেজ এনজাইম। এই ট্যাগ ডিএনএ পলিমারেজ এনজাইমকে বলা হয় 1984 সালের মলিকুল অফ দ্য ইয়ার। ঠিক আছে, মলিকুল অফ দ্য ইয়ার 1984। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে পিসিআর, এটা একটা যুগান্তকারী আবিষ্কার এবং এই আবিষ্কারের ফলে সায়েন্টিস্টদের অনেক কষ্ট কমে যায়। অনেক অল্প সময়ে বহু সংখ্যক ক্লোন বা কপি তৈরি করা যায় এই পিসিআরের মাধ্যমে। কাজেই এটা একটা খুবই মাইল ফলক, হ্যাঁ এই আবিষ্কারটা একটা মাইল ফলক। তো আসো আমরা দেখি যে পিসিআরের মূলনীতিটা কী। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই বলেছি যে পিসিআরটা কী করে, একটা ইনভিট্রো কৌশল এটা, অর্থাৎ এখানে আমাদের জীবিত কোনো কোষের দরকার নেই, যেমন ব্যাকটেরিয়া, উদ্ভিদ, প্রাণী, অর্থাৎ কোনো জীবিত কোষের আমাদের এখানে দরকার হচ্ছে না। আমরা ইনভিট্রো কৌশলে এখানে আমরা কি করতে পারি, ঠিক মানে কিছু ব্যতিক্রম ছাড়া আমরা ইনভিভো সেল সিস্টেমের যে পলিমারাইজেশন আছে তার অনুরূপ নীতি এটা মেনে চলে। ইনভিভো সেল সিস্টেম কি, যেখানে হচ্ছে জীবিত কোষের দরকার হয়, যেমন ব্যাকটেরিয়ার দরকার হয়, অথবা যেমন আমরা মানুষ, আমাদের দেহে ডিএনএ সিনথেসিস চলতে থাকে, তাই না, আমাদের কোষের মধ্যে।
কাজে এই ইনভিভো সেল সিস্টেমের যে পলিমারাইজেশনের যে একটা নীতি আছে, ঠিক অনুরূপ নীতি কিন্তু এই পিসিআর মেনে চলে ইনভিট্রো কৌশলে। ঠিক আছে, আচ্ছা এখানে কি ইনভিভো ডিএনএ রেপ্লিকেশনে যেটা হয়, তোমরা হয়তো বা ডিএনএ রেপ্লিকেশন এর মধ্যে জেনেছো যে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয় আমাদের কোষের মধ্যে বা উদ্ভিদের কোষের মধ্যে বা ব্যাকটেরিয়া কোষের মধ্যে বা যে কোনো অর্গানিজমের কোষের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়, তাই না? তো ডিএনএ রেপ্লিকেশনে কি হয়, প্রায় 9 থেকে 12 ধরনের এনজাইম কাজ করে। এটা কি, এটা একটা ইনভিভো সিস্টেম। কেন ইনভিভো সিস্টেম? কারণ এটা কোনো একটা কোষের ভিতরে হচ্ছে, তাই না? জীবিত একটা কোষের দরকার হচ্ছে। আর ইনভিট্রো ডিএনএ পলিমারাইজেশন অর্থাৎ এই যে পিসিআর এর ক্ষেত্রে যেটা হয়, যেখানে আমাদের জীবিত পোষকের দরকার হচ্ছে না, সেখানে ইনভিট্রো ডিএনএ পলিমারাইজেশনে মাত্র একটা এনজাইম কাজ করে। তাহলে ইনভিভো ডিএনএ রেপ্লিকেশনে 9 থেকে 12টা এনজাইম কাজ করে, আর ইনভিট্রো ডিএনএ পলিমারাইজেশনে একটা এনজাইম কাজ করে। এখানে কি হয়, ডিএনএ পলিমারাইজেশনের প্রথম শর্ত হচ্ছে ডিএনএকে অবশ্যই এক সূত্র হতে হবে। তোমরা যদি এর মধ্যে রেপ্লিকেশনটা জেনে থাকো তাহলে তোমরা দেখবে যে রেপ্লিকেশন হতে হলে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডটাকে কী করতে হয়, খুলে যেতে হয়, খুলে সেটাকে সিঙ্গেল স্ট্র্যান্ডে বা এক সূত্রতে পরিণত হতে হয়। সেই এক সূত্র ডিএনএ থেকে করতে হয়, কী হয়, নতুন করে মাল্টিপ্লিকেশন হয়। তাহলে ডিএনএ পলিমারাইজেশনের প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে ডিএনএটা এক সূত্র হতে হবে। এখন ইনভিভো সেল সিস্টেমে এনজাইমের নিয়ন্ত্রণে এক সূত্র ডিএনএ তৈরি হয়, কিন্তু ইনভিট্রো কৌশলে যেটা হয়, অর্থাৎ আমাদের পিসিআর এর ক্ষেত্রে, পিসিআর হচ্ছে ইনভিট্রো কৌশল, ইনভিট্রো কৌশলে যেটা হয় এখানে আমরা হিট ডিন্যাচুরেশনের মাধ্যমে ডিএনএটাকে এক সূত্র করা হয়, অর্থাৎ এখানে হিটের দরকার হয়, তাই না? হিট ডিন্যাচুরেশন, ডিন্যাচুরেশন মানে তার যে ইয়েটা গঠনটা সেটাকে ভেঙে দেওয়া, হ্যাঁ, এর মাধ্যমে সেই ডিএনএটাকে কি করা হয়, এক সূত্র করা হয়। এখানে ইনভিভো সেল সিস্টেমে প্রারম্ভিক ডিএনএ সংশ্লেষণের জন্য কি হয়, একটা প্রাইমারের প্রয়োজন হয়, কিন্তু পিসিআর এর ক্ষেত্রে যেটা হয় যে একজোড়া অলিগো নিউক্লিওটাইড প্রাইমার হলেই এটা কাজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পিসিআর এর মূলনীতি। এখন আসো আমরা দেখি যে পিসিআর এর জন্য কি কি উপকরণের দরকার আছে। সেটা হচ্ছে প্রথমে একটা টেমপ্লেট ডিএনএ লাগবে, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ বা টার্গেট ডিএনএ তার সিকোয়েন্স, হ্যাঁ, যেটাকে বিবর্ধিত করতে হবে সেটা উপস্থিত থাকতে হবে, অর্থাৎ টার্গেট ডিএনএ উপস্থিত থাকতে হবে। টার্গেট ডিএনএটাই এখানে হচ্ছে টেমপ্লেট হিসাবে কাজ করবে। একজোড়া সুনির্দিষ্ট অলিগো নিউক্লিওটাইড প্রাইমার লাগবে। ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে, যেমন ট্যাগ পলিমারেজ, এটা হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস নামে একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া থেকে আইসোলেট করা হয়েছে। সেটা কি, ট্যাগ পলিমারেজ একটা এনজাইম, এটা বহুল ব্যবহৃত। ঠিক আছে, আমাদের যে পিসিআর টেকনিকে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ট্যাগ পলিমারেজ। এছাড়াও আছে পিএফইউ পলিমারেজ, এটা পাইরোককাস ফিউরিওসাস ব্যাকটেরিয়া থেকে, এটা একটা আর্কিও ব্যাকটেরিয়া, এই আর্কিও ব্যাকটেরিয়া থেকে পিএফইউ পলিমারেজ, এটা একটা এনজাইম যেটা আমাদের পলিমারেজ এনজাইম হিসাবে কাজ করে। তারপরে আছে ভেন্ট পলিমারেজ, এটাও একটা থার্মোকক্কাস লিটোরালিস নামক ব্যাকটেরিয়া, এটা একটা আর্কিয়া ব্যাকটেরিয়া, আর্কিয়ন। ঠিক আছে, তোমরা আর্কিয়া পড়েছো, আর্কিয়া থেকে এই পলিমারেজটা আইসোলেট করা হয়েছে, ভেন্ট পলিমারেজ। তো এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ট্যাগ পলিমারেজ। আর কি লাগবে, আমাদের 4টা ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট লাগবে, অথবা নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে। তো এটাকে সংক্ষেপে বলে ডিএনটিপি। ঠিক আছে, সেই 4টা কি কি তোমরা সবাই এগুলো জানো। একটা হচ্ছে ডিএটিপি অর্থাৎ ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 2 নাম্বার হচ্ছে ডিজিটিপি ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, 3 নাম্বার হচ্ছে ডিটিটিপি অর্থাৎ ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট, ডিসিটিপি ডিঅক্সি সিস্টিডিন ট্রাইফসফেট। তোমরা জানো এই যে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এগুলো আমাদের লাগে, তাই না? তাহলে এই নিউক্লিওসাইডগুলো আমাদের 4টা নিউক্লিওসাইড দরকার, এগুলোকে একত্রে নিউক্লিওটাইড বলে, তাই না? আচ্ছা, এরপরে আমাদের লাগবে বাফার সলিউশন, একটা বাফার সলিউশন লাগবে
এই বাফার সলিউশনটা কেন দরকার হয়, এটাকে বলে ট্রিস হাইড্রোজেন ক্লোরাইড বাফার, যার পিএইচটা 8.3 অ্যাপ্রক্সিমেটলি হতে হয় এবং টেম্পারেচারটা নর্মাল রুম টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো বাফার সলিউশনটা কেন দরকার, এটা কি করে একটা মানে এনভায়রনমেন্টটাকে অপটিমামে রাখে, যাতে ডিএনএ পলিমারেজের এনজাইম অ্যাক্টিভিটি এবং স্ট্যাবিলিটিটা থাকে, অপটিমাম অ্যাক্টিভিটি এবং স্ট্যাবিলিটিটা বিদ্যমান থাকে, সেই কারণে আমাদেরকে বাফার সলিউশনটা ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে আমাদের আর কি লাগবে, ম্যাগনেসিয়াম লাগে, থার্মাল সাইক্লার মেশিন, অর্থাৎ এই যে আমরা বলছি পিসিআর অনেকটা ফটোকপি মেশিনের মতো, তাই না? মেশিনের ভিতর এখন ঢুকিয়ে সেটাকে বিলিয়ন্স কপি তৈরি করা হয়, সেইটা মেশিনটাকে বলা হয় থার্মাল সাইক্লার মেশিন। তো আমরা দেখি মেশিনটা কীরকম, এই যে এটা হচ্ছে মেশিন, ঠিক আছে? এই মেশিনের মধ্যে এই যে এই জিনিসগুলো সব একসাথে করে এই টিউবের মধ্যে ঢুকিয়ে এখানে প্লেস করা হয়, ঠিক আছে? প্লেস করলে সেটা তারপরে এই যে এখানে টেম্পারেচার যা যা আমাদের যেরকম সেট আপ দরকার সেগুলো সেট করে দেওয়া হয়, হ্যাঁ, সেট করে দিয়ে তারপরে এই যে ঢাকনাটা, লিডটা, এটাকে ঢাকনা বা লিড বলা হয়, এটা বন্ধ করে দিয়ে আমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, তখন আমাদের বহুগুণ কপি তৈরি হয়ে যায়, হ্যাঁ, এইটাকে বলে থার্মাল সাইক্লার মেশিন। আর কি লাগবে আমাদের, এপেনডর্ফ টিউব লাগবে। আমরা এই যে এই জিনিসগুলো কিসের মধ্যে নিব, ছোট্ট একটা টিউব, খুবই ছোট টিউব, সেটাকে বলে এপেনডর্ফ টিউব। দেখতে কীরকম, এই যে দেখো খুবই ছোট, হ্যাঁ, খুবই ছোট। আচ্ছা, এখন আসো আমরা দেখি যে পিসিআর এর যে পদ্ধতি, এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, তার কার্যপদ্ধতি। তো পিসিআর পদ্ধতিতে কি হয়, মানে অনেকগুলো সাইকেল সম্পন্ন হয়, হ্যাঁ, রিপিটেড সাইকেল এখানে সম্পন্ন হয়। এখানে যেটা হয় যে এই পদ্ধতিতে ডিএনএ সংশ্লেষণের ক্ষেত্রে রিপিটেড সাইকেল বা পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে ডিএনএ সিকোয়েন্সকে অ্যাম্প্লিফাই করা হয় বা বহুগুণে বিবর্ধন করা হয়। এখানে যে টার্গেট ডিএনএ সেটাই হচ্ছে আমাদের টেমপ্লেট ডিএনএ, তাই না? আমরা শুরুতেই বলেছি যে আমাদের যে উপাদানগুলো সেটা হচ্ছে যে একটা টার্গেট ডিএনএ লাগবে, এই টার্গেট ডিএনএটাই কিন্তু আমাদের টেমপ্লেট ডিএনএ, অর্থাৎ ছাঁচ হিসাবে কাজ করবে। যে আমরা যে কপি তৈরি করব বা ক্লোন করব, সেই ক্লোনটা কার ক্লোন করব, কার কপি তৈরি করব, টার্গেট ডিএনএর কপি করব, তাহলে টার্গেট ডিএনএটা এখানে টেমপ্লেট হিসাবে কাজ করে। তাহলে এটা হচ্ছে প্যারেন্ট ডিএনএ এবং এটা হচ্ছে ডিএনএ, এই প্যারেন্ট ডিএনএটাই আমাদের টেমপ্লেট হিসাবে কাজ করবে, ঠিক আছে? তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে প্রথম স্টেপটা, সেটাকে বলা হচ্ছে ডিনেচারিং, হ্যাঁ। এখানে যেটা হয় যে টেম্পারেচারটা থাকে 95 ডিগ্রি সেলসিয়াস, খুবই হাই টেম্পারেচার থাকে। আমরা শুরুতেই বলেছি যে আমরা কি করব, আমাদের এই ইনভিট্রো যে সিস্টেমটা, কৌশলটা, সেই কৌশলে আমরা ডিএনএকে, এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএকে সিঙ্গেল স্ট্র্যান্ডেডে পরিণত করব, কিভাবে, হিট ট্রিটমেন্ট দিয়ে। তাহলে ডিনেচারিং করতে হবে, এই যে 95 ডিগ্রি সেলসিয়াস অনেক হাই টেম্পারেচার, এই হাই টেম্পারেচারে কি হয়, এই যে প্যারেন্ট ডিএনএটা, আমাদের টার্গেট ডিএনএটা, সেটা ডাবল স্ট্র্যান্ডেড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা এক সূত্রকে পরিণত হয়ে যায়। আর আমাদের কি কি লাগে, আমাদের প্রাইমার্স লাগে, হ্যাঁ, ডিএনএ পলিমারেজ লাগে। প্রাইমার্স কেন লাগে, প্রাইমার্সটা হচ্ছে আমাদের টার্গেট ডিএনএর সাথে বাইন্ড করবে, ঠিক আছে? বাইন্ড করে সে কি করে, রেপ্লিকেশনের যে কাজটা বা মাল্টিপ্লিকেশনের যে কাজটা সেটা আরম্ভ করে। তো প্রাইমার যদি না থাকে, প্রাইমার যদি বাইন্ড না করতে পারে, তাহলে কিন্তু এই যে পিসিআর সেটা কিন্তু হবে না, এটা স্টপ হয়ে যাবে, কাজ করবে না। তাহলে প্রাইমারটা নির্দিষ্ট প্রাইমার হতে হবে, যেটা কিনা ম্যাচ করে যাবে, আমাদের টার্গেট ডিএনএর সাথে বাইন্ড করতে পারবে, এইরকম প্রাইমার লাগবে। তাহলে আমাদের কি ডিএনএ প্রাইমার লাগছে, ডিএনএ পলিমারেজ এনজাইম লাগছে। তোমরা জানো যে এই যে মাল্টিপল কপি তৈরি হচ্ছে, এটা সংশ্লেষণ হওয়া বা সিনথেসিস হওয়া, তাই না? কাজেই এখানে পলিমারেজ এনজাইম অবশ্যই লাগবে, এবং সেটা কি ট্যাগ ডিএনএ পলিমারেজ। তারপরে কি হয়, এখানে আমরা একটু অ্যানিমেটেড দিয়ে দেখি যে আমাদের পলিমারেজ এনজাইম লাগে, প্রাইমার্স লাগে, আর এই যে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এগুলো হচ্ছে ডিএনএ, ঠিক আছে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে গেল আমাদের, সেই এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে স্টেপ 1 হচ্ছে ডিন্যাচারিং করা 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। স্টেপ 2 হচ্ছে অ্যানিয়েলিং। এখানে দেখো টেম্পারেচারটা
50-55 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে এবং খুব দ্রুত সময়ে 95 থেকে হঠাৎ করে 55 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে ডাউন করে ফেলতে হবে, ড্রপ ডাউন করে ফেলতে হবে। তখন সেটাকে বলা হচ্ছে অ্যানিয়েলিং। অ্যানিয়েলিংয়ে কি হয়, ওই যে বলেছে আমাদের যে প্রাইমার, সেই প্রাইমার কি করবে, টার্গেট ডিএনএ সাথে যে বাইন্ড করবে, কেমন। তো যেটা হয়, এরা হচ্ছে 3 প্রাইম প্রান্তের দিকে, এই যে এটা হচ্ছে আমাদের টার্গেট ডিএনএর 3 প্রাইম প্রান্তের দিকে এসে প্রাইমার বসবে। ঠিক এটা একটা স্ট্র্যান্ড, এটা দেখো আরেকটা স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডেরও এই যে 3 প্রাইম প্রান্তের দিকে প্রাইমার এসে বসেছে, ঠিক আছে। এই যে এখানে অ্যানিমেশনে যেটা দেখানো হচ্ছে, এই যে প্রাইমার গিয়ে বসলো এখানে, এই যে এখানে গিয়ে বসলো। হ্যাঁ, একটা মানে ডিএনএর যেখানে 3 প্রাইম প্রান্ত থাকবে সেই পাশে যে প্রাইমার বসবে, তাহলে এই যে 3 প্রাইম প্রান্তের এখানে এসে বসলো এবং এই যে 3 প্রাইম প্রান্তের এখানে এসে বসলো, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে, এই স্টেপটা হচ্ছে অ্যানিয়েলিং। অ্যানিয়েলিংয়ে কি, টেম্পারেচারটা 95 থেকে খুব দ্রুত 55-এ নেমে আসবে এবং তখন প্রাইমার যেয়ে কি করবে, এখানে বসবে, ঠিক আছে, তার জায়গা মতো যেয়ে বাইন্ড করবে। আচ্ছা, এর পরের স্টেপ হচ্ছে এর পরের যে স্টেপটা সেটা হলো যে এই যে অ্যানিয়েলিং হলো, অ্যানিয়েলিংয়ের পরে টেম্পারেচার তখন আবার রাইজ করানো হবে, হ্যাঁ, বাড়াতে হবে। এটা হচ্ছে সিনথেসাইজিং, বা কি করতে হবে, এখানে ডিএনএটাকে এক্সটেনশন বা মাল্টিপ্লিকেশন হবে এখানে। এখন এই মাল্টিপ্লিকেশনটা কিভাবে হবে, এখানে কি হলো, সে প্রথমে টেম্পারেচার ছিল 95 ডিগ্রি, তারপরে হয়ে গেল 55 থেকে 65 ডিগ্রি, এরপরে টেম্পারেচার কিন্তু বাড়ানো হয়ে গেছে, টেম্পারেচার আবার বেড়ে যাবে বা বাড়ানো হবে, সেটা কত, 72 ডিগ্রি সেলসিয়াস অ্যারাউন্ড, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি। এবং এটাকে বলা হচ্ছে এক্সটেনশন স্টেপ। এইখানে এখন যেটা হবে, সেই ট্যাগ পলিমারেজ যে এনজাইমটা আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম, সেই এনজাইম এসে প্রাইমারের সাথে বসে, হ্যাঁ, প্রাইমারের এখানে বসে সে এখন সিনথেসিস আরম্ভ করবে। তাহলে তোমরা জানো যে ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য অবশ্যই পলিমারেজ এনজাইম লাগবে, পলিমারেজ এনজাইম ছাড়া কিন্তু সিনথেসিস আরম্ভ হবে না। কাজে যখনই ট্যাগ পলিমারেজ এনজাইমে সেখানে বসলো, তারপরেই সিনথেসিস কিন্তু আরম্ভ হবে এবং এই যে সিনথেসিসটা বা রেপ্লিকেশনটা শুরু হয়ে গেল। এখন এই রেপ্লিকেশনটা দেখো 3 প্রাইম প্রান্তের থেকে 5 প্রাইম প্রান্তের দিকে এগোচ্ছে, তাই না। ঠিক একইভাবে এখানে দেখো 3 প্রাইম প্রান্ত থেকে 5 প্রাইম প্রান্তের দিকে রেপ্লিকেশনটা এগিয়ে যাবে, হতে থাকবে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি হতে থাকবে। এই যে এখানে দেখো, এই যে এভাবে রেপ্লিকেশনটা হতে থাকবে, ঠিক আছে। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড এখন ডাবল স্ট্র্যান্ড হয়ে যাচ্ছে, কেমন। এরকম করে এই সাইকেলটা আমরা, এই যে সিনথেসাইজিং সাইকেলটা, এটা কয়েকবার করে চলতে থাকে, এটাকে রিপিটেড করা হয়, যে রিপিট সাইকেল 20 to 40 টাইমস। যত বেশিবার রিপিট করা হবে তত বেশি সংখ্যক কী হবে, কপি তৈরি হতে থাকবে, হ্যাঁ। এভাবে করে কি করা হয়, পিসিআর যে কার্যপদ্ধতি, এভাবে করে পিসিআরটা করা হয়, বা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা বহু সংখ্যক কপি এইভাবে তৈরি করি। তাহলে কয়টা স্টেপ, স্টেপ 1 হচ্ছে ডিন্যাচারিং, স্টেপ 2 হচ্ছে অ্যানিয়েলিং, স্টেপ 3 হচ্ছে সিনথেসাইজিং অথবা এক্সটেনশন অথবা মাল্টিপ্লিকেশন, এবং এটাকে বারবার এই সার্কেলটাকে কয়েকবার রিপিট করলে আমাদের এই যে স্ট্র্যান্ডগুলো, এগুলো বহুগুণে বাড়তে থাকবে। এই প্রাইমারগুলো কি হয়, বারবার এসে আবার ইউজ হয়, হ্যাঁ, এই যে একবার সিনথেসিস শেষ হলো, আবার এই প্রাইমারটা কাজ করবে, আবার এটা শুরু করবে, এই ট্যাগ পলিমারেজ এনজাইম আবার সিনথেসিস করতে থাকবে, হ্যাঁ, এগুলো বারবার রিইউজ হয়, বারবার ব্যবহৃত হয়। তাহলে এই গেল পিসিআরের যে বিভিন্ন ধাপ সেটা। এখন আসো আমরা একটু দেখি যে পিসিআর কী কাজে, এর অ্যাপ্লিকেশনগুলো কী, হ্যাঁ, বা কী সেক্টরে বা কিভাবে আমরা পিসিআরকে কাজে লাগাতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে পিসিআর কোথায় নেই বলো, এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, হ্যাঁ, এনভায়রনমেন্টাল যে মাইক্রোবায়োলজি সেক্টরটা, সেখানে পিসিআর ব্যবহৃত হচ্ছে। কনজিউমার জিনোমিক্স, সেখানেও পিসিআর লাগছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার সব সেক্টরেই কিন্তু পিসিআর লাগছে। জেনেটিক রিসার্চ ছাড়া, রিসার্চ এখন মানে এটা বলা চলে পিসিআর ছাড়া কোনো জেনেটিক রিসার্চই এখন আর হয় না। তারপর ফরেনসিক সায়েন্স, মেডিসিন, হ্যাঁ, ফাইলোজেনেটিক্স ইত্যাদি। তো
আমরা যেটা বলি যে নির্দিষ্ট জিনের বিবর্ধনে, হ্যাঁ, পিসিআরটা কী করছে যে কোনো একটা প্রজাতির বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন অংশে বা দেহকোষে, হ্যাঁ, বা কোনো নির্দিষ্ট জিনকে আমরা যে বিবর্ধন করার জন্য কী করতে পারি, পিসিআরকে ব্যবহার করতে পারি। এই কপিগুলো কি হয়, ক্লোনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমরা যখন ক্লোনিং করি, তোমরা ক্লোনিং অলরেডি পড়ে এসেছো, তাই এই কপিগুলো আমরা ক্লোনিংয়ের সময় ব্যবহার করতে পারি। তাহলে কি করতে পারি, পিসিআরের মাধ্যমে আমরা যে কোনো উন্নত বৈশিষ্ট্যের জিনকে বিবর্ধন করতে পারি এবং তাকে ভেক্টরের মাধ্যমে স্থানান্তর করে কি করতে পারি, সেই যে আমাদের ট্রান্সজেনিক জীব যদি আমরা তৈরি করতে চাই সেভাবে তৈরি করতে পারবো। তোমরা যেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে পড়েছো, আমরা একটা টার্গেট ডিএনএ, সেটাকে আমরা কিন্তু এই পিসিআরের মাধ্যমে কোনো একটা উন্নত বৈশিষ্ট্যকে সেটাকে মাল্টিপ্লাই করে সেটা টার্গেট ডিএনএটাকে আমরা কি করতে পারি, যেখানে অন্য জীবের মধ্যে আমরা স্থানান্তর করতে পারি, হ্যাঁ, সেভাবে আমরা কি করতে পারি, ট্রান্সজেনিক জীব তৈরি করতে পারি। তারপরে ডিএনএ পলিমরফিজম সম্পর্কে আমরা জানতে পারি, সেটা কিভাবে যে এটা কি হয়, জানা ডিএনএ সিকোয়েন্স বা র্যান্ডম সাইট যুক্ত লোকাস, হ্যাঁ, ইত্যাদি ইয়েতে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এখানে হচ্ছে অজানা ডিএনএ সিকোয়েন্সকে আমরা মানে জানতে পারি, ঠিক আছে। এখানে যেমন তোমরা এরপরেই আমরা পড়ব রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম বা আরএফএলপি। এটা এখানেও এই গবেষণাতেও আমরা কি করি, পিসিআর ব্যবহার করি। এটা কি হয় যে আমরা অজানা কোনো কিছু জানতে পারি এই টেকনোলজির মাধ্যমে। তারপরে আমরা জিনকে ট্যাগিং করতে পারি পিসিআরের মাধ্যমে, হ্যাঁ। পিসিআর কি করতে পারে যে পলিজেনিক চরিত্রগুলো, এগুলা হচ্ছে আমরা যে আমাদের যে কনভেনশনাল ব্রিডিং পদ্ধতি, হ্যাঁ, প্রচলিত যে পদ্ধতিটা, সেভাবে কিন্তু বের করা কষ্টসাধ্য। কিন্তু আমরা যদি মলিকুলার মার্কার ব্যবহার করি, আমরা কিন্তু মলিকুলার মার্কার এর আগে পড়েছি, তাই না? তো মলিকুলার মার্কার ব্যবহার করে আমরা কিন্তু সেটাকে ট্যাগিং করে খুব অনায়াসেই তাই সেই চরিত্রগুলা বা বৈশিষ্ট্যগুলো আমরা নির্ণয় করতে পারি, তাই না? কাজেই আমরা বিভিন্ন অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন যে সমস্ত আছে জিনের নিকট সম্পর্কযুক্ত মলিকুলারগুলো আছে, মলিকুলার মার্কারগুলো আছে, সেগুলোকে ডেভেলপ করার জন্য আমরা পিসিআরকে ব্যবহার করতে পারি। এরপরে আমরা ট্রান্সফার জিন, হ্যাঁ, তার উপস্থিতি নির্ণয়ের জন্য পিসিআর ব্যবহার করতে পারি। তোমরা অলরেডি জেনেছো ট্রান্সফর্ম জিন কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, হ্যাঁ, ক্লোনিং যখন পড়েছো বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যখন পড়েছো, তখন তোমরা জেনেছো যে কিভাবে ট্রান্সফর্ম জিন তৈরি করতে হয়। তো সেটাকেও আমরা কি করতে পারি, যে কোনো জীবের মধ্যে কোনো জিন স্থানান্তর করলে তার উপস্থিতি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পিসিআর ব্যবহার করি। এখানে কি হয়, ট্রান্সজেনিক জীবের দুইটা আছে, প্রান্ত আছে, একটা হচ্ছে ট্রান্সজিন এবং আরেকটা হচ্ছে এন্ড প্রান্ত, ঠিক আছে। এই সিকোয়েন্সটাকে কি করে যে ডিএনএ বিবর্ধনের জন্য ব্যবহার করা হয়। এবং যদি জীবের মধ্যে ট্রান্সজিন উপস্থিত থাকে তাহলে সেটা অ্যাম্প্লিফিকেশন হবে, আর যদি না থাকে তাহলে অ্যাম্প্লিফিকেশন হবে না। এবং এরপরে আমরা সেই অ্যাম্প্লিফাইড ডিএনএকে কী করি, ইলেকট্রোফোরেটিক জেলের মাধ্যমে ব্যান্ড হিসাবে চিহ্নিত করে আমরা কিন্তু সেই জিনের উপস্থিতি নির্ণয় করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হচ্ছে, প্রথমেই আমাদেরকে পিসিআরের মাধ্যমে এটাকে আগে কপি তৈরি করতে হয়, ঠিক আছে। তারপরে মলিকুলার ম্যাপিংয়ে আমরা পিসিআরকে ব্যবহার করতে পারি। মলিকুলার ম্যাপিং যখন আমরা করি, তোমরা জানো যে উদ্ভিদ প্রাণী সবার ক্ষেত্রে আমরা জেনেটিক ম্যাপ তৈরি করি, হ্যাঁ। সেই জেনেটিক ম্যাপে আমাদের এই ম্যাপিং করার জন্য আমাদের পিসিআর দরকার হয়, পিসিআর কৌশল আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে মিউটেশন, হ্যাঁ, কোনো জানা ওয়াইল্ড টাইপ জিনের সিকোয়েন্স থেকে তার বিভিন্ন প্রকার মিউট্যান্ট অ্যালিল সম্বন্ধে আমরা পিসিআর জানার জন্য পিসিআর পদ্ধতি ব্যবহার করি। তারপরে মেডিকেল সায়েন্সে পিসিআর বহুল ব্যবহৃত হয়, বিশেষ করে ক্যান্সার গবেষণায়, হ্যাঁ, পিসিআর পদ্ধতি ব্যবহার করে ক্যান্সার সংশ্লিষ্ট যে জিন তাকে শনাক্ত করা যায়। তো আসলে এর যে অ্যাপ্লিকেশন সেটা বলে শেষ করার মতো না, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই পিসিআরটা আমাদের দরকার। পিসিআর ছাড়া আসলে এখন আমরা ভাবতেই পারি না, ঠিক আছে। তো তোমাদের পিসিআর আমার মনে হয় এতটুকু হলেই চলবে।
আমি আমার কাছে যেহেতু তোমাদের ইয়ারের বইটা নাই, সে কারণে আমি আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যে আসলে তোমাদের কতটুকু পড়ানো লাগবে। সেই কারণে আমি আসলে তোমাদেরকে কার্যপদ্ধতিটাও বলেছি। তোমাদের সিলেবাসে মেনশন করা আছে হচ্ছে পিসিআর অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো এটুক পড়ো, আর আমি ছবি দিয়ে দিব। আমার আমার কাছে যে বই আছে সেগুলো ছবিগুলো দিয়ে দিব, আর তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো মিলিয়ে তোমরা পড়ে নেবে, কেমন? তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।